এই পৃথিবীতে সবচেয়ে সুখী কে জানেন? যার কোনো দেনা নেই, যার কোনো আর্থিক ঋণ নেই, যার কাছে কেউ টাকা পায় না। আমিও তেমনি একজন। আমার কোনো ঋণ নেই, কোনো ধার নেই কারোর কাছে, কিন্তু কিভাবে যেন 100 টাকার ঋণে থেকে গেলাম বোধহয় সারাটা জীবন। কেন জানেন? শুনবেন সেই 100 টাকার ঋণ? শুনুন তাহলে। আজ থেকে অনেক বছর আগে, 2009 কি 10, আমি তখন বাংলাদেশ বর্ডারে পোস্টিং, বর্ডার সিকিউরিটি ফোর্সের একজন জওয়ান হিসাবে। দিনে ডিউটি, রাতে ডিউটি, প্রায় 6 ঘন্টা 14 ঘন্টা বর্ডারেই কেটে যেত। রাতে আসি, দিনে যাই, দিনে আসি, রাতে যাই। সময় কি করে যেন খুব দ্রুত কেটে যাচ্ছিল। মাঝে মাঝে বাড়ির জন্য খুব মন খারাপ হতো, কিন্তু একটা কথা আছে জানেন, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, তাহাদের মাঝে মিলন মহান। ইয়েস, এটাই ভারতবর্ষ। ভারতবর্ষের যে কোনো সেন্ট্রাল ফোর্সের জন্যই কথাটা একদম সঠিক। নিজের বাড়ির বাইরেও একটা বৃহৎ পরিবার, যেখানে ভারতবর্ষের নানা রাজ্যের নানা রকমের মানুষ একসাথে থাকে, সত্যি একটা পরিবারের মতো। তেমনি আমারও একটা পরিবার ছিল, 28 নম্বর ব্যাটালিয়ন, বর্ডার সিকিউরিটি ফোর্স। আমরা বাংলাদেশ বর্ডারে ডিউটিতে ছিলাম। সেই সময়টা আমার মনে আছে, সেটা ছিল বৃষ্টির সময়। দিনে ডিউটি গেছিলাম দুপুর 12টা থেকে সন্ধ্যে 6টা। তার মানে আমার আবার রাতের ডিউটি হচ্ছে রাত 12টা থেকে সকাল 6টা। বর্ডারে প্রায় ভোর 4টের পর থেকেই আকাশ পরিষ্কার হয়ে যেত, অনেক দূর পর্যন্ত দেখা যায়। কেন জানেন? বর্ডারে প্রায় ঘন জনবসতি নেই, প্রায় খোলা মাঠ, ক্ষেত, অনেক দূরে দূরেই গ্রাম। বাংলাদেশ বর্ডারের কথাই বলছি। তাই ভোর 4টে থেকেই মোটামুটি ডিউটিতে রিল্যাক্স হয়ে যেতাম, কারণ অনেকটা দূর পর্যন্ত দেখা যেত। এমনই এক বর্ষার ভোরে যখন সাইকেল চালিয়ে আসছি, তখন প্রায় 4:15-4:20 হবে। সাইকেলটা দাঁড় করাই বর্ডারের উপরে। বর্ডারটা যারা দেখেছেন দেখবেন, বর্ডারটা রাস্তার সাইডে তার কাটায় ঘেরা, আর মাটি থেকে অনেকটা ওপরে। বর্ষার সময় বর্ডারে 2 দিকেই জল জমে যায়, আর কোথা থেকে যেন অনেক মাছ চলে আসে। সেই মাছ স্থানীয়রা ধরে। তো আমি সাইকেলটা যেখানে দাঁড় করাই, সেখানে সামনের দিকে তাকিয়ে একটা আজব জিনিস দেখতে পাই। লম্বা কিছু একটা, 2টো গর্তের মাঝখানে লাগানো হয়েছে। আমার কৌতূহল হয়, আমি নেমে ভালো করে দেখলাম। তারপর বুঝলাম, আচ্ছা, এটা মাছ ধরার পদ্ধতি। যাই হোক, মাছগুলো দেখে আমার খুব লোভ হলো। জানেন, আমাদের সেনা বিভাগে মাছ হয় না বললেই চলে। একবার ভাবলাম মাছগুলো নিয়ে নিই, তারপর ভাবলাম না, মাছগুলোর যিনি মালিক তিনি আসুন। আমি পারলাম না মাছগুলো নিয়ে চলে আসতে। আমি রাস্তার উপরেই অনেকটা সময় দাঁড়িয়ে থাকলাম। প্রায় 6টা বাজতে যায়। তখন দেখি দূরে একজন মাঠের আল ধরে আসছেন। আমাকে দেখে তিনি ভয়ে থমকে দাঁড়ালেন। আমি হাত দিয়ে ডাকলাম, এদিকে আসুন। তিনি আসতে বললাম, এই পাইপ আপনার? তিনি বললেন, হ্যাঁ। আমি বললাম, আচ্ছা, নিয়ে যান। আমি চাইলেই সেই মাছ আর পাইপটা সিজ করতে পারতাম, কারণ ওটা ছিল ভারতের বর্ডারের জায়গায়, আর তিনি সরকারের থেকে কোনো পারমিশন নেননি। তিনি যখন মাছগুলো বের করলেন, অনেকটা মাছ ছিল। দেখে বললাম, অনেক দিন মাছ খাইনি,
আপনি এই মাছগুলো বিক্রি করবেন? তিনি বললেন, কিছু খাবো আর কিছু বিক্রি করব। আমি আবার হেসে বললাম, আমার কাছে টাকা নেই, আমাকেও আপনি বিক্রি করতে পারতেন। কিন্তু কি বলুন তো, সত্যিই আমার কাছে টাকা নেই। তিনি দেখলাম দুটো কচুর পাতা ছিঁড়ে এনে আমাকে কিছু মাছ দিলেন, বললেন, নিয়ে যান, খাবেন। আমি বললাম, ক টাকা দেব? শুনে তিনি চুপ করে দাঁড়িয়ে রইলেন। আমি বললাম, না না, বলুন, আমি ক্যাম্প থেকে যখন পরের বার আসব আপনার জন্য টাকাটা নিয়ে আসব। তিনি একটু ভেবে বললেন, ঠিক আছে, 100 টাকা দেবেন। আমি ঘাড় নেড়ে চলে এলাম। ক্যাম্পে গিয়ে কুককে দিলাম, আর কিছুজন মিলে আনন্দে মাছ খেয়ে 12টার আগে ডিউটি বেরিয়ে পড়লাম। আর হ্যাঁ, আবার ভাবলাম তিনি তো টাকাটা নিতে আসবেন, তাই হাতে করে 100 টাকা নিয়েও গেলাম, কিন্তু কেউ এলো না। সেই দিনই সন্ধেবেলা যখন ডিউটি সেরে ক্যাম্পে ফিরছি, আমাদের পাশে একটা নদী ছিল, তার পাশে একটা শ্মশানও ছিল। সেইটা যখন ক্রস করে আসছি, দেখলাম একটা চিতা জ্বলছে। গ্রামের অনেক মানুষও দাঁড়িয়ে রয়েছেন, তার মধ্যে অনেকে মুখ চেনা ছিল। আমি জিজ্ঞাসা করলাম, কার কি হয়েছে? একজন বলল, একজনকে সাপে কামড়েছে, সে মারা গেছে, খেতে কাজ করছিল সেই সময়। কিছুক্ষণ কথা বলে মনটা খারাপ হয়ে গেল, আমি চলে এলাম। তারপর কয়েকদিন কেটে গেছে। মনে মনে ভাবলাম, সে লোকটা তো এলো না টাকাটা নিতে। আমি গ্রামের একজনকে জিজ্ঞাসাও করলাম, তিনি ঠিক বলতে পারলেন না। বেশ কয়েকদিন কেটে গেছে, আবার রাত 12টা থেকে সকাল 6টা ডিউটি দিচ্ছি। ঠিক সেই পয়েন্টে এসেই দাঁড়ালাম। আবার মাছ ধরার জন্য পাইপও লাগানো আছে দেখলাম। মনে মনে ভাবলাম, ইস, আজকে আবারও টাকাটা আনিনি, সেই মানুষটার সঙ্গে যদি আবার দেখা হয়, আমি তো লজ্জায় পড়ে যাব। আমি অপেক্ষায় থাকলাম, তাকে বলবো আমার ক্যাম্পে গিয়ে টাকাটা নিয়ে আসার জন্য। দূরে দেখলাম একজন হেঁটে আসছে। কাছে আসতে দেখলাম, না, সেই মানুষটা তো নন, একটা 20-22 বছরের ছেলে হবে। আমি তাকে কাছে ডেকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, আগে যিনি এখানে পাইপ লাগাতেন তিনি আসছেন না কেন? সে কিছুক্ষণ চুপ করে থেকে আস্তে আস্তে বলল, তিনি আর নেই, মারা গেছে। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, তিনি কে হন তোমার? সে উত্তর দিল, আমার বাবা। তারপর তার সাথে কথা বলে বুঝতে পারলাম, সেদিন নদীর ধারে যে চিতাটা জ্বলছিল সেটা সেই মানুষটার। হঠাৎ করে তার মুখটা মনে পড়াতে আমি খুব কষ্ট পেলাম। তারপর সেই ছেলেটাকে বললাম, তোমার বাবা আমার কাছে 100টা টাকা পেতেন, তুমি নিয়ে যেও আমার ক্যাম্পে এসে, কেমন? সে মাথা নেড়ে বলল, আচ্ছা। তারপর সেই ছেলেটিও আর কোনোদিন আসেনি। আমারও অন্য জায়গায় পোস্টিং হয়ে গেল, আমিও চলে এলাম। হঠাৎ হঠাৎ মাঝে মাঝে মনে পড়ে, আজকেও মনে পড়ছে, 100 টাকার ঋণ কোনো দিন শোধ হবে না। সারা জীবন এই 100 টাকার ঋণের বোঝা আমাকেই বইতে হবে। সেই বর্ডারে মাছের দাম আর কোনো দিন দিতে পারলাম না তাকে, তাই আজও বয়ে চলেছি 100 টাকার ঋণ। নমস্কার।